সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা জানি যে এই সময়ে বাংলাদেশের একটি আলোচনা নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করেই সব কিছু আবর্তিত হচ্ছে। প্রতিদিন যে সমস্ত ঘটনাবলী ঘটছে সবই জাতীয় নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে। তো এই নির্বাচনকে নিয়ে আমরা আজকে মূল আলোচনা করব। এর বাইরে আমরা দেখছি যে নির্বাচনে অনেক, এবার প্রায় 28% প্রার্থিতা বাতিল হয়েছে। এটা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। কেন এটা বাতিল হলো এই নিয়ে দুজন আইনজীবী আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, তাদের বক্তব্য শুনবো, এই নিয়ে ব্যাখ্যা শুনবো। একজন প্রফেসর আছেন, তার মন্তব্য শুনবো। এর বাইরে আজকে শরীফ ওসমান হাদির মামলা যেটা হয়েছিল তাকে হত্যার জন্য, তার চার্জশিট দাখিল হয়েছে পুলিশের তরফ থেকে, সেই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আমার ডান পাশে রয়েছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সারোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এনডিপি স্টুডিওতে। থ্যাংক ইউ। আমার বাঁ পাশে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল হক, সাবেক ডিন, কলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর। ধন্যবাদ। একেবারে বাইরে রয়েছেন আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। জনাব আরমান হোসেন, আপনাকেও এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি শুরুতেই বলছিলাম, সারোয়ার ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই যে নির্বাচনকে নিয়ে এখন সব আলোচনা হচ্ছে এবং মাত্র একদিন আগেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এই যাচাই বাছাই প্রক্রিয়া আমরা দেখলাম যে প্রায় 28% প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে নানা কারণে। এটা নিয়ে এখন অ্যাপিলের সুযোগ আছে, আপিল হবে এবং এটা নিয়ে রিটার্নিং অফিসারদের বক্তব্য, তারপর কেন্দ্রীয়ভাবে আরও প্রক্রিয়া রয়েছে, সবগুলো হবে। কেন এত বেশি সংখ্যায় এই মনোনয়নপত্র বাতিলের পিছনে কারণটা কি, আপনি কি মনে করেন? আমি ব্রড ক্যাটাগরিতে তিনটা কারণ দেখি। একটা হলো স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার সমর্থনের যে বাধ্যবাধকতা রয়েছে, সেইখানে নির্বাচন যে রিটার্নিং কর্মকর্তা ছিল তারা এইখানে একটা ডার্টি প্লে করে, তারা এটা আইন ফলো করে না। এবং এই যাচাই বাছাই ক্ষেত্রে আমরা দেখলাম যে এক ধরনের আইন ভঙ্গ করে তারা যাচাই বাছাই করছে। আইনে ক্লিয়ারলি রয়েছে যে যাচাই বাছাইটা হইতে হবে প্রার্থী, তার সমর্থনকারী এবং তার যে প্রস্তাবকারী তাদের সামনে। 14(2) বলা হয়েছে আরপিও যে ওই রুমে যারা উপস্থিত থাকবে সবার সম্মুখে এইটাকে যাচাই বাছাই করতে হবে। তারা ব্যাকে বিহাইন্ড দ্য সিন তারা যাচাই বাছাই করে। স্পেশালি 1% ভোটার, আপনি যে দৈব চয়নে আপনি 10 জনের বাছাই করবেন, সেই বাছাইটাও প্রার্থীর সামনে হতে হবে। এই আইনটা ভঙ্গ করে। আর 3 নম্বর একটা বিধান রয়েছে যে কারেক্টেবল, গুরুতর নয় এমন কোনো যদি ত্রুটি থাকে সেটাকে তাৎক্ষণিক সংশোধনের সুযোগ দিতে হবে। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলাম, আমারটা বাতিল করছে। কি বাতিল করছে? আমি 1% দাখিল করলাম, 10 জন তারা দেখাইলো যে 4 জন আর 6 জন সঠিক আছে। 4 জনেরটা দেখালো যে 2 জনের সিগনেচার ঠিক নেই, 2 জনের আপনার ঠিকানা ঠিক নেই। আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি ওই 4 জনকে হাজির করতে পারতাম। অর্থাৎ এটা কারেক্টেবল, গুরুতর নয়, অন্য সব কিছু ঠিক আছে। তো সবচেয়ে বড় একটা অংশ হয়েছে এই 1%, এই যে একটা কালো আইন, এই আইনটা। এবং প্রশাসনের একটা টেন্ডেন্সি আছে যেদিকে বাতাস দেখে সেই দিকে তারা পাল উড়ায়। এবং এইখানে বিএনপির অনেক প্রার্থী যারা লোন ডিফল্টারও, এরকম পত্রিকা আসছে, তাদেরকেও করা হয়েছে এবং ইগনোর করা হয়েছে তাদের যে ত্রুটিগুলা। তো এইগুলো কিন্তু আসলে কোশ্চেনেবল হয়। 2 নম্বর হলো আমি যেটা বলতে, আপনি যেটা অভিযোগ করলেন, কারণ নির্বাচন নিয়ে আমাদের আলোচনার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আমরা এমন কিছু করব না যেটা নিয়ে কোনো একটা দল কিংবা কারো বিরুদ্ধে এটা যায় সরাসরি, কারণ যার জবাব দেওয়ার সুযোগ নেই। তো এইখানে আপনি যেটা বললেন যে এই দায়িত্বটা কার, মানে আপনি অভিযুক্ত স্পেসিফিকলি কি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে? রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে বাতাসা। এখন হয় কি, এই 1% ক্ষেত্রে আমি বলি কত রকম ডার্টি প্লে হয়। মনে করেন তারা একজন দুষ্ট লোক দিয়ে দিল যে আমরা এই 10টা লোককে চেক করব। তখন এখানে যে কেউ বা কাহারা যদি যে ভয় দেয় যে তুমি এখানে থাকবে না, এলাকায় থাকবে না, অথবা তুমি বলবো যে আমি এটা করি নাই,
মানে 1%-এর এই যে কালো তাইলে কি আইনটা, এই আইনটাই পরিবর্তন হওয়া হ্যাঁ, উচিত এবং এই বলে কি আপনি মনে করেন? এই আইনটা পরিবর্তন অবশ্যই হওয়া উচিত। গণতন্ত্রের সাথে এটা কখনো যায় না, ভোটাররা গোপন কক্ষে ভোট তাইলে দেয়। তো হাজার হাজার প্রার্থী হয়ে যাবে, এটা তার হবে, দ্যাট ইজ জটিলতার সৃষ্টি হবে। দ্যাট ইজ ডেমোক্রেসি, হলে হবে, মিনিমাম একটা, হ্যাঁ হলে তো হবে। সেটা নিয়ে আপনারা কেন ইন্ডিয়াতে- আগে সোচ্চার হলেন ইন্ডিয়াতে না কেন? জাজমেন্ট হয়েছে, দরকার পড়ে যদি 200 প্রার্থী হবে, দ্যাট ইজ হিজ রাইট। আর্টিকেল 66 বলে দিয়েছে সংবিধানের যে কে সংসদ সদস্য প্রার্থী হতে পারবে, কে পারবে না। আপনি এটাকে রেস্ট্রিক্ট করতে পারেন না, দ্যাট ইজ নট দ্য ডেমোক্রেসি। এবং এই যে রেস্ট্রিকশন, এই যে কালো মানে আইন, এই restriction কালো টা তো আইনের RPA কারণে, এর মাধ্যমে নাকি? হ্যাঁ, আরবির মাধ্যমে এই কালো আইনটা কিন্তু মাফিয়াতন্ত্র সৃষ্টির একটা ইনস্ট্রুমেন্ট। সেই জন্য এখন মনে করেন অনেকে আপিল করবে, এবং এইটা এই যে রিভিউ ফর্মে আমি নিজেই রিভিউ করেছি। জি। এইটা 2010-ই হাইকোর্টে একটা রিট হয়েছিল, রিটের পরে সেই রিট অ্যাবসলিউট হয়, জি অর্থাৎ এই 1%-এর পক্ষে রায় আসে, অ্যাপিলেট ডিভিশনে সেটা বহাল থাকে। জি। সেইটা রিভিউ ফর্মে আমি এনেছি, আমি সহ 7 জন এইখানে রিভিউকারী, এবং এইটা আগামী বৃহস্পতিবার শুনানি হতে পারে, জি। লিস্টে থাকার কথা। জি। তো আর 2টা কারণ হলো ওই যে লোন ডিফল্টার, বিদেশি নাগরিক ইত্যাদি ইত্যাদি, সেইগুলা আমরা যে নির্বাচনের। আচ্ছা, আমরা এই লোন ডিফল্টার এবং বিদেশি নাগরিক এই নিয়ে আমরা আলাপ করব। আমি জনাব আরমান হোসেন, আপনিও তো পেশায় আইনজীবী আমি যতটুকু জানি, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক। আপনার কাছ থেকে এই ব্যারিস্টার সারোয়ার যে বিষয়টা উল্লেখ করলেন, বিশেষ করে আমরা প্রাথমিক পর্যায়ে, আমরা বাকি দুটো বিষয় নিয়ে পরে আলোচনা করব, যে 1% সমর্থন নিয়ে যে প্রার্থিতা নিশ্চিত করতে হয়, সেইটা অন্যতম একটা কারণ বেশি সংখ্যায় প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে। আপনার অভিজ্ঞতা কিংবা এই ব্যাপারে আপনার মতামতটা কি? আচ্ছা দেখুন, এই যে 1% সমর্থকের যে তালিকা একজন প্রার্থীকে বা স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন কমিশনে দিতে হয়, সেটা দিতে হয় হচ্ছে স্বতন্ত্র প্রার্থী সমর্থন যাচাই বিধিমালা 2011-এর অধীনে। জি এই বিধিমালার অধীনে আপনার যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, আমি মনে করি জি যে বিধিটা প্রণয়ন করা হয়েছে, এটা টোটালি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে তার ইলেকশনে কন্টেস্ট করাকে ডিসকারেজ করে। কেন করে? দেখেন, এখানে 1% সমর্থন যখন একজন ক্যান্ডিডেটকে তালিকা করতে হয়, সেটা যদি ভোটার হয় 4 লাখ, তখন তাকে এখানে 4000 ভোটার ক্যান্ডিডেটকে সমর্থককে তার হচ্ছে লিস্ট করতে হয়। এবং এই বিধিমালার বিধি 5 অনুযায়ী যদি আপনার এই 4000 ভোটার বা সমর্থকের লিস্টে কোনো একটা ক্রমিকে যদি তথ্যে গরমিল থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসার আপনার নমিনেশন বাতিল করতে পারবেন। সো এটা আমি মনে করি একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে একজন স্বতন্ত্র প্রার্থীকে টোটালি ইলেকশনে কন্টেস্ট করার জন্য ডিসকারেজ করার একটা মাধ্যম তৈরি করা হয়েছে। কারণ তথ্যে গরমিল যে কথাটা, তথ্যে গরমিল কোনটা তথ্যের গরমিল, কোনটাকে তথ্যের গরমিল হিসেবে ধরা হবে, সেটা কিন্তু কোনো স্পেসিফিকেশন নাই। এবং যেটা ঘটেছে ডক্টর তাসনিম জারার ক্ষেত্রে, যেহেতু আমি তার আইনজীবী হিসেবে কাজ করেছি, সেখানে 10 জনের যে দ্বৈপাচন পদ্ধতিতে তারা যে 10 জনের তথ্যটা কালেক্ট করেন সমর্থকদের, সেখানে 2 জনের তথ্যের মধ্যে একজনের তথ্য তার ভোটার আইডি কার্ডেই আছে যে তিনি ওই ঢাকা 9 আসনের ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট বা সার্ভার, সেখানে কিন্তু ভোটারের যে আইডেন্টিটি, ভোটারের যে ডিটেইলস, সেটা সার্চ করে বের করার সুযোগ নাই। তথ্য প্রযুক্তির এই যুগে একজন ভোটার তার ওয়েবসাইটে দেখতে পারবেন না তিনি আসলে কোন আসনের ভোটার, তার ভোটার নাম্বার কি, অথবা তার ভোটার সংক্রান্ত যে ডিটেইলস তিনি সেটা সার্চ করে বের করতে পারেন না। তো সেই জায়গায় রেস্ট্রিকশনে আমাদের ওই ঢাকা 9 আসন ডক্টর তাসনিম জারার নমিনেশনটা বাতিল করা হয়েছে। এইভাবে আসলে মানে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এই যে 1%-এর সমর্থকের যে ক্রাইটেরিয়া, এই রিজিড ক্রাইটেরিয়া হচ্ছে তাদের এই নমিনেশন বাতিল করার ক্ষেত্রে অন্যতম কারণ। এখানে আপনাকে যদি আমি একটু প্রশ্ন করি, যে এটাকে নিরুৎসাহিত করার কথা ব্যারিস্টার সারোয়ারও বলছেন, আপনিও বলছেন, আবার ব্যারিস্টার সারোয়ার একটা ইনফরমেশন দিয়েছেন যে এইটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে এটা নিয়ে ব্যাপক, তার অর্থ হলো এই দুইটা জায়গায় যেহেতু 1% এর বিষয় নিয়ে গেছে এবং এটা ব্যাপক আলোচনা হয়ে কোর্টের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এটাকে বহাল রাখা হয়েছে, তাইলে আমরা এটার বিরুদ্ধে করার যুক্তিটা কোথায় পাবো? যদি বোঝা যেত যে এটা নিয়ে ডিসকাস হয় না, এটা একটা মানে বিচ্ছিন্নভাবে রয়ে গেছে, এটা আলোচনায় ছিল না, কিন্তু ওনার বক্তব্যে তো এটা স্পষ্ট যে এটা আলোচনা হয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে আবার এটাকে রাখা হয়েছে। তাইলে ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টের আলোচনার সময়, আর্গুমেন্টের সময় আপনারা যারা আইনজীবী ছিলেন, তারা এই লুপহোলসগুলো কেন তুলে ধরেন নাই, কিংবা তুলে ধরলে জাজ সাহেবরা কেন শুনেন নাই, কিংবা এটা নির্বাচন কমিশনের আরপি পরিবর্তনের ক্ষেত্রেও এটা খুব জোরে সুরে যে উচ্চারিত হয়েছে, কিংবা আমরা দেখলাম বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, সেখানেও তো নির্বাচন কমিশন সংক্রান্ত
একটা সংস্কার কমিশনও হয়েছিল, কোনো পর্যায়ে তো এই আলোচনাটা ছিল না, এখন কেন এটা এত ব্যাপকভাবে আসলো? এখন দেখুন, এটার যে ইউজটা হচ্ছে 1%-এর ভোটার লিস্টের, আমি যেটা বললাম যে তথ্যে গড়মিল থাকার যে একটা ফ্রেজ ব্যবহার করে জিনিসটা রিজেক্ট করা হচ্ছে, মানে এটা খুবই আরবিট্রারি এবং খুবই একটা ভেগ। আপনি কোন তথ্যকে গড়মিল ধরছেন? ধরেন হচ্ছে যে এমন যে আমার ওই যে ভোটার তালিকায় এমন কোনো মানুষই নাই বা এমন কোনো এনআইডি নাই, এমন আমি ভুল তথ্য দিলাম। ব্যাপারটা কিন্তু এমন না। দেখা গেল যে সে স্বাক্ষর করেছে, সে স্বাক্ষরটা সম্ভবত হয়তো আসেনি, অথবা তাকে যখন গ্রাউন্ড ইন্সপেকশন করা হচ্ছে সেখানে সে হয়তো অস্বীকার করেছে, এরকম গ্রাউন্ডে কিন্তু বাতিল করা হচ্ছে। এখন বাংলাদেশের রাজনীতির রিয়েলিটি কি? ধরেন আপনার একজন ভোটার সমর্থক যিনি আপনার এখানে স্বাক্ষর করলেন এনআইডি নাম্বার দিয়ে, তাকে আবার বিপরীত আরেকজন ক্যান্ডিডেটের লোকজন গিয়ে শাসালো যে তুমি যদি গ্রাউন্ড ইন্সপেকশনে আসে বলবা যে তুমি স্বাক্ষর করো নাই। এরকম ঘটনা ঘটেছে। কিংবা সে তো ফেক আরেকজনকে সেট করে রাখতে ফেক পারে, আরেকজনকে সেট করে রাখতে পারে। এখন যখন এটা গ্রাউন্ড ইনভেস্টিগেশনটা হচ্ছে, আপনার গোয়েন্দাদেরকে দিয়ে বা আপনি যখন হচ্ছে অথরিটিকে দিয়ে গ্রাউন্ড ইনভেস্টিগেশন করাচ্ছেন, সেখানে কিন্তু যিনি প্রার্থী তার জানার সুযোগ নাই তার কোন ভোটারকে চেক করা হচ্ছে, এবং ওই ভোটার যে হচ্ছে তাকে ভয় ভীতি প্রদর্শন করে যে তাকে মিথ্যা তথ্য দিতে বাধ্য করা হচ্ছে না, এটা কিন্তু কেউ জানে না। এবং এই যে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক 1% ভোটারের ক্ষেত্রে যে নমিনেশন বাতিল করা হচ্ছে, তাকে কিন্তু একটা সার্টিফাইড অর্ডার দিতে হয়। সে অর্ডারও আমরা দেখলাম কিছু কিছু অর্ডারে কোনো স্পেসিফিকেশনই নাই, যে বলা হচ্ছে আপনার 10 জনের সার্চ করার মধ্যে 2 জনের তথ্যে গড়মিল পাওয়া গেছে। কি তথ্য গড়মিল পেলো, এটা কিভাবে কারেক্ট করতে পারবে, এরকম কোনো স্পেসিফিকেশন নাই। সো এই যে প্রার্থীটা পরবর্তীতে আপিল করবেন নির্বাচন কমিশনে, সেক্ষেত্রে তার কিন্তু খুব একটা ভালো গ্রাউন্ড থাকছে না। আচ্ছা, আপনার কাছে আবার আসবো আমরা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল হক, আপনি দুইজন আইনজীবীর বক্তব্য শুনলেন মাঝখানে বসে। এখন এই প্রসঙ্গে আমি সামগ্রিকভাবে বলছিলাম যে 28% নমিনেশন পেপার বাতিল হয়ে গেছে। এর মধ্যে 3টা বিষয় ব্যারিস্টার সারওয়ার উত্থাপন করেছেন যথার্থই, যে 1% স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এটা মেজর একটা সংখ্যা আসছে, আরেকটা আসছে ঋণ খেলাপি, আর আরেকটা হলো দ্বৈত নাগরিকত্ব। তো আমরা মূলত ওনাদের দুইজনের বক্তব্য 1% রিলেটেড বিষয়ে শুনছি। আপনার কি মনে হয় যে এই 1%-এর বিষয়টা বহাল থাকা উচিত নাকি নয়, কিংবা এটাতে কি অ্যানোমালিজ আছে, কিংবা আপনার অবজারভেশনটা কি? ধন্যবাদ সঞ্চালক জাহেদ চৌধুরী, সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা যারা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যে বিষয়টি আমরা শুনছিলাম অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। তবে 28% বাতিলের ক্ষেত্রে যেটা আমার চিন্তা, আমি যেটা মনে করি যে 1% সমর্থন নিয়ে প্রার্থীতা বৈধতা দিতে হবে স্বতন্ত্র প্রার্থীকে। এইটা ব্যারিস্টার সারওয়ার যথার্থই বলেছেন শুরুতে, বা আমাদের সহ আলোচক আইনজীবী আরমান হোসেনও বলেছেন যে এটা অনেক ক্ষেত্রে নির্বাচন, স্বতন্ত্র নির্বাচনকে কিছুটা নিরুৎসাহিত করা। এটা কিন্তু আমারও সেটাই মনে হয়েছে, আমি তার সাথে কিছুটা একমত। তবে যে জায়গাটায় এই পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে যে 1% সমর্থন নিয়ে প্রার্থীতা বৈধ করতে হবে, তাদের স্বাক্ষর সমর্থন নিয়ে আবেদন সাবমিট করতে হবে, এই বিষয়টি প্রচার প্রসার আরও একটু আগের থেকে এবং আরেকটু গুরুত্ব দিয়ে এবং আরেকটু সহজভাবে সেটা করা প্রয়োজন ছিল। এই জায়গায় কিছুটা আমার, কিন্তু যারা প্রার্থী হবেন তারা তো আইনটা জানেন। আপনি তো যে কেউ সবার এখানে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ারও তো দরকার নাই, এমপি হওয়ারও দরকার নাই। আর যারা হবেন, যারা আগ থেকে চিন্তা করছেন, তারা তো আইন কানুন কিংবা এই সমস্ত বিষয়ালি সেই ক্ষেত্রে জেনেই তারা নির্বাচনী মাঠে নেমেছেন। আমি আপনার সাথে একমত। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, আমার বক্তব্যটা সুস্পষ্ট যে প্রার্থী জানেন তার কিন্তু এখানে 3টা চ্যালেঞ্জ। যেহেতু সে কোনো দলীয় প্রার্থী না, স্বতন্ত্র, অর্থাৎ একটি দলের প্রার্থী দলের যে সমর্থন পায় সেটা তার ক্ষেত্রে নাই, এবং সেই ক্ষেত্রে দলীয় প্রার্থীর কোনো সমস্যা হলে দল সেখানে তাকে সহযোগিতা করবে, সাপোর্ট দেবে। কিন্তু একদম স্বতন্ত্র ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা নাই। এই ক্ষেত্রে যিনি স্বতন্ত্র নির্বাচন করবেন তাকে প্রার্থীর প্যানেল ভোটের বাইরে গিয়ে তাকে নির্বাচনে জিততে হবে, সেই ধরনের জনসমর্থন যেমন তার প্রয়োজন। পাশাপাশি নির্বাচন কমিশন প্রদত্ত যে বিধিবিধানগুলো আছে, প্রত্যেকটি বিধিবিধান সম্পর্কে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা থাকা দরকার, এবং সেটা যথাযথভাবে সেটা ফিল আপ করা দরকার। কেননা কারণ হলো যে একজন স্বতন্ত্র প্রার্থীর কারণে দলীয় প্রার্থী হেরে যেতে পারে, এরকম একটা আশঙ্কা থেকেই যায়। এই কারণে স্বতন্ত্র প্রার্থীর উভয় সংকট, উভয় প্রার্থী, দলীয় প্রার্থী বা অন্য প্রার্থীরা তার বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক।
এই ক্ষেত্রে এবং এখানে আরেকটা বিষয় মনে আপনাকে আমি একটু পয়েন্ট আউট করতে চাই, যেমন উনি যেমনটি বলছেন, উনি তাসনিম জারার আইনজীবী, খুব পরিচিত একটা ফিগার ডাক্তার তাসনিম জারা, যিনি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এবং কখন উনি এই সিদ্ধান্তটা ওনার নিতে হলো যে মাত্র 2 দিন সময়, মাঝখানে 1 দিন সময়। তো 2 দিনে আসলে কারো পক্ষেই এই 5000 লোকের স্বাক্ষর সংগ্রহ করা এবং এটা কারেক্টলি করা, তাদের সমস্ত ইনফরমেশন নেওয়া ইজ ভেরি টাফ। এবং স্মার্টলি করে, সবাই জানে সে ইজ এ ভেরি স্মার্ট লেডি তাসনিম যারা, তারপরেও ওনার পক্ষে এই যে খুব নিখুঁতভাবে কাজটা করা হয়তো বা সম্ভব হয়নি, কিংবা কতটুকু হয়েছে আমি জানি না, যে কারণে এই প্রশ্নটা আসছে। তো এটা তো এটাও একটা সমস্যা, কারণ অনেককে তো শেষ মুহূর্তে সিদ্ধান্তটা নিতে হয়। আমি দলীয় নমিনেশন পেলাম না, আমি চিন্তা করলাম যে আমি 5 বছর কাজ করেছি, 2 বছর 1 বছর কাজ করেছি, আমি প্রার্থী হব। ডক্টর তাসনিম জারার ক্ষেত্রে আমার দৃষ্টিতে যেটা আমার কাছে মনে হয়েছে, তার ডিসিশনটা হঠাৎ করেই আসছে, এটা আমরা যেটা মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখেছি। কিন্তু তার এই তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো, কারণ যে কোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে ভুলের সম্ভাবনা বেশি থাকে, এবং তার উপর চাপটাও কিন্তু অনেকটা বেশি ছিল। এবং আমরা দেশবাসী যারা একটু সচেতন নাগরিক হিসেবে আমরা চিন্তা করি নির্বাচন কেন্দ্রিক এই বিষয়টা, বাংলাদেশটাকে একটি সঠিক সুষ্ঠুভাবে একটি সঠিক ট্র্যাকে তোলার জন্য নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাড়াহুড়া করা বা হঠাৎ করেই একটি আদর্শ থেকে বা একটি নীতি থেকে বেরিয়ে এসে কাজ করবার ক্ষেত্রে এটা তার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। এবং সেই শর্ট টাইমে এই চ্যালেঞ্জটা গ্রহণ করবার ক্ষেত্রে তার একটু সঠিক পন্থা অবলম্বন করে তিনি যে কাজটা করেছেন, এটা আমি তো মনে করি ব্যক্তিগতভাবে আমি তাকে ধন্যবাদই দিতে চাই যে 1% স্বাক্ষর তিনি এত অল্প সময়ে কিভাবে স্বাক্ষর সংগ্রহ করতে সমর্থ হয়েছে, এটা কিন্তু একটা খুব কঠিন। আমরা আপনার কাছে আবার আলোচনায় আসবো ব্যারিস্টার সারোয়ার, আমি ওই পয়েন্টটা যদি একটু আমাকে বাকি যে দুইটা আমরা 2টা পয়েন্টে পরে আবার আসবো, আমরা পর্যায়ক্রমে আসবো। ব্যারিস্টার সারোয়ার, আপনার কাছ থেকে আপনি আরো যে 2টা পয়েন্ট উল্লেখ করেছিলেন, যে এই বাতিল হওয়ার ক্ষেত্রে ঋণ খেলাপির বিষয়টা, এটা যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন যে এটা সংখ্যায় কি এবং কেন, এবং এটার মধ্যে কি সমস্যা, অ্যানোমালিসগুলো কি আছে, ভবিষ্যতের জন্য হলেও এগুলো কিভাবে অ্যাকোমোডেট করা যায়। না, ঋণ খেলাপি আইনটা হলো, ঋণ খেলাপি যদি কেউ থাকে তার সিআইবিতে যদি তার তালিকাভুক্ত থাকে, অর্থাৎ সে ঋণ ডিফল্টার, জি, লোন ডিফল্টার যদি হয়, সে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না। জি, কিন্তু কৌশলটা অবলম্বন করে কি, যে হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার নেয়, আমাদের হাইকোর্ট আবার দিয়ে দেয়। এইভাবে এই লোন ডিফল্টাররা এই বাধা অতিক্রম করে আবার যে এই কোনোভাবে এমপি হতে পারে, এমপি হয়ে আবার লোন নেয়, অর্থাৎ ব্যাংক লুটপাটের একটা একদম স্ট্রেট। আমার মতে এটা বন্ধ করার জন্য এই এসটিগুলো দেওয়া উচিত না, এই এসটিগুলো দেওয়া উচিত না। লোন ডিফল্টার, এই লোন ডিফল্টার আগে আবার ফার্দার কথা হয় যে বাংলাদেশে যে ইন্টারেস্ট রেট, এটা পৃথিবীর কোথাও নাই। সো একটার সাথে একটা যেত, ব্যাংক তো বাংলাদেশ যে একটা লুটেরা কান্ট্রি, তার একটা উদাহরণ হচ্ছে ব্যাংকিং ব্যবসা। মানে ব্যাংকিং, এই লোন হইলে একটা লুটেরার একটা আরেকটা হাতিয়ার। আপনাকে 9% লোন দেবে, হঠাৎ করে না বলে 15% বাড়াই ফেলবে, চোরের মতো, ডাকাইতের মতো আপনার ইন্টারেস্ট বাড়াই নেবে। কি বলবে যে বাংলাদেশে একটা, বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, সেই জন্য বাড়াইছি। আপনার সাথে কন্ডিশন 9%-এর বেশি ইন্টারেস্ট নিতে পারবে না, হঠাৎ করে 15%। মানে এটা লুটেরা তন্ত্র, এই নেক্সাস অফ দ্য লুটার্স। তো এই বিভিন্ন কারণে এই জন্য, হাউএভার, যারা সত্যিকারে ইন্টারন্যাশনালি ব্যাংক লুট করতে চায়, এই যে দরবেশ ছিল সালমান এফ রহমানের মতো, এই ধরনের ক্যারেক্টার শুড নট অ্যালাউ টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। ভেরি সিম্পল। এইটা কঠিনভাবে দেখা উচিত, কিন্তু সত্যিকারে জেনুইনলি যদি কেউ হয়, সেইটা কঠিন দেখার কথা। আর আপনি যে একটা টেকনিক্যালি না, এখানে আরেকটা জিনিস আপনি যেটা বললেন, এটা হলো হাইকোর্ট থেকে একটা অর্ডার নেওয়া হয়, এটা একটা মানে অন্যতম কারণ। তার বাইরেও তো আরো কিছু ইস্যুজ আসছে, হাইকোর্টের আদেশ তো মেনে নিতে হবে, হাইকোর্ট তো দেখেই দিচ্ছে, কিন্তু ইনভেরিয়েবলি পায় এটা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পায়। লোন ডিফল্টারের কারণে নির্বাচন করতে পারে না, এরকম রেকর্ড খুব কম। 1%-এর বিষয়ে আমরা কথা বলার পরে আমরা ঋণ খেলাপি নিয়ে কথা বলছি। জি জি। তো আপনি 1% নিয়ে আবার কিছু একটা বলতে, আমি 2টা পয়েন্ট অ্যাড করতে চাইছিলাম। দেখেন, আর্টিকেল 66 বলে দিয়েছে কে সংসদ নির্বাচন করতে পারবে, কে পারবে না, কোয়ালিফিকেশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন। সেখানে বলেছে 25 বছর যদি অ্যাটেইন করে এবং সে যদি দেউলিয়া না হয় এবং পাগল না হয়, তাহলে সে সংসদ নির্বাচন করতে পারবে। সংসদ নির্বাচন করার জন্য যোগ্য হবে, প্রার্থী হওয়ার যোগ্য, প্রার্থী হওয়ার যোগ্য, এবং সে যখন প্রার্থী হবে তার একটা 50,000 টাকা ডিপোজিট রাখতে হবে। সে যদি জামানত,
আপনার সে যদি রিকোয়ার্ড নাম্বার অফ ভোট না পায় তাহলে তার ওইটা কনফিসকেট হবে, জি। তো সে তো পেনাল্টি দিচ্ছে। আর তার চেয়ে বড় কথা যে সাংবিধানিক আইন হচ্ছে সর্বোচ্চ আইন, জি সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। জি তো আরপিও তো সংবিধানের উপরে না, না তো আরপি সংবিধানে যে কোয়ালিফিকেশন আছে সেইটার বাইরে যে 1% করা এটা হতে পারে না, পৃথিবীর কোথাও এটা নাই। আরপিওতে আছে যে আপনার ভোটাররা গোপন কক্ষে তার প্রতিনিধি নির্বাচন করার জন্য ভোট দেবে। জি। তো আপনি সেই আইন ভঙ্গ করে 1%-এর যে একটা সমর্থন যে বিধান করলেন, সেই আইনটাকেও ভঙ্গ করে আপনি তাদেরকে এক্সপোজ করলেন। এই যে এক্সপোজ করলেন, তখন কাউন্টার যে রাইভাল প্রার্থী সে দেখতে পারে যে অমুককে কে সমর্থন দিয়েছে, এখন তাদের উপরে টর্চার করতে পারে, হ্যারাস করতে পারে। সো দিস ইজ কিন্তু সেই আর্গুমেন্টগুলো আপনারা, আমার কথা হলো হাইকোর্ট সুপ্রিম কোর্টে সেটা বলা হয়েছে। আপনি সেই আর্গুমেন্টগুলো এটার আমি জবাব দিচ্ছি। এখন 2010 সালে কিভাবে এটা সহি হইল, অর্থাৎ হাইকোর্টে কিভাবে এইটা অ্যাবসোলিউট হলো এবং অ্যাপিলেট ডিভিশন এটা কিভাবে কনফার্ম করলো, এটা হইলো ওই যে লেট রফিকুল হক, ব্যারিস্টার রফিকুল হক অনেকবার বলে গেছে যে হাইকোর্ট হইলো জনগণের আর অ্যাপিলেট ডিভিশন হলো সরকারের। সেই জন্য অ্যাপিলেট ডিভিশন কখনো কখনো বাতাস যেদিকে রায় সেই দিকে যায়, এইটা হলো ফ্যাক্ট। সেই পরিস্থিতি পরিবর্তন করার জন্য তো আবার এখন রিভিউ করে আলাদা করা হয়েছে না, সেই জন্য এখন তো 15 বছর পরে সেইটা রিভিউতে আসছে এবং রিভিউতে এইগুলো আবার থ্রেড বিয়ে hearing হবে। আবার হবে। তার মানে এইটা অ্যাপিলেট ডিভিশন থেকে এইটাকে কনফার্ম করছে, ইট ডাজ নট মিন দিস ইজ এ গুড ল। জনগণ যে ল পছন্দ করে না, জনগণ যে ল মানতে বাধার সম্মুখীন হয়, দ্যাট ইজ এ ব্ল্যাক ল। ইট উইল রিমেইন এজ এ ব্ল্যাক ল আনটিল আর আনলেস ইট ইজ অ্যামেন্ডেড। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। আমি যথারীতি আরমান হোসেন আপনার কাছ থেকে শুনতে চাই যে বিষয়টি ঋণ খেলাপি রিলেটেড যে বিষয় নিয়ে কথা বলছিলেন, আর 1% নিয়েও কিছু বিষয় ব্যারিস্টার সারওয়ার অ্যাড করলেন, আপনার ওপিনিয়ন কি এটা নিয়ে? আচ্ছা দেখুন, ঋণ খেলাপির বিষয় যেটা আমার সহ-আলোচক বললেন, সম্মানিত সহ-আলোচক, যে হচ্ছে যে হাইকোর্ট থেকে এটা স্টে করে নিয়ে আসার যে এখন একটা প্র্যাকটিস, আপনি দেখেন এই যে প্রার্থীদের ক্ষেত্রে যারা ঋণ খেলাপি বা সিআইবিতে যাদেরকে হচ্ছে ঋণ খেলাপি হিসাবে লিস্টেড করা হয়েছিল, তারা কিন্তু সেটা হাইকোর্ট থেকে স্টে করে নিয়ে আসছে। এবং সেক্ষেত্রে কিন্তু আবার ওই ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তারা নির্বাচন করে জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পাচ্ছে। এবং আরও বেশি করে এই যে ঋণ নিয়ে জনগণের ভোগান্তি তৈরি করা, জনগণকে তাদের আর্থিক এবং রাষ্ট্রীয় যে সুবিধাদি থেকে বঞ্চিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আবার চালু হয়ে যাচ্ছে। আই উড সে ইটস আ ভিশাস সার্কেল। এখন হাইকোর্ট যখন খুবই, আমি বলবো যে হচ্ছে ফ্লেক্সিবলি এই যে অর্ডারগুলো স্টে করে দিচ্ছে, সিআইবি লিস্টে তাদের নামগুলো স্টে করে দিচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা কনসিডার করা উচিত বা সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কনসার্ন থাকা উচিত যে একজন ঋণ খেলাপি, মানে এই ঋণ খেলাপি হওয়ার কারণে বাংলাদেশে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে দেশে তাহলে কত বেশি নির্বাচন পরিমাণ ক্ষতি কমিশন হয়েছে। আইন সংস্কার করার জন্য, নির্বাচন কমিশনের সংস্কার করার জন্য তো আমরা আলাদা কমিশন করতে দেখলাম বদিউল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে, এবং এটা নিয়ে বিস্তর আলোচনা করতে দেখলাম। তাইলে এই লুপহোলসগুলো থেকে গেল কিভাবে? লুপহোলসটা হচ্ছে কি, এখন দেখেন নির্বাচন কমিশনের আরপিওর কথা যদি আমরা বলি, এটা ইটস প্রিটি ক্লিয়ার অন দিস পয়েন্ট যে হচ্ছে ঋণ খেলাপি হলে উনি নির্বাচন করতে পারবেন না। এখন ঋণ খেলাপি যে ডিফাইন করে আপনাকে, সেটা ডিফাইন করা হচ্ছে সিআইবি বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অফ বাংলাদেশ ব্যাংক। এখন যখন আপনি হচ্ছে হাইকোর্ট যখন ডেলিবারেটলি ফ্লেক্সিবলি এই জায়গাটা যখন আপনার তাদেরকে এই সুযোগটা দিচ্ছে, তখন কিন্তু সেটা সেই সুযোগের অ্যাবিউজ করছে। সো আমার মনে হয় হচ্ছে ফ্রম দ্য সাইড অফ দ্য কোর্ট এটা চিন্তা করা উচিত, যারা এই জাজমেন্ট দেওয়ার দায়িত্ব, যাদের জাস্টিস করার তাই দায়িত্ব তাদের, এমন নিয়মত করা যেতে পারে যে ওই শেষ মুহূর্তে এসে কেউ কিছু করলে পারবেন না, 3 বছর আগে যেটা থাকবে, 1 বছর আগে যেটা থাকবে, এটা যদি নির্বাচন কমিশনের আইনে ওইখানেই একটা বার দিয়ে দেওয়া হয়, তাইলে তো শেষ মুহূর্তে এসে কেউ কিছু এগুলো করতে পারবে না। এই সুযোগটা দেওয়ার এটাও তো সুযোগ আছে, যদি ওইখানেও পরিবর্তন নিয়ে ওই আইন থেকেও পরিবর্তন হয়। জনাব ফজলুল হক, প্রফেসর ফজলুল হক, আপনি কিভাবে দেখছেন যে দুইজন আইনজীবীর বক্তব্য আপনি শুনলেন? আমি বারবারই আপনার কাছে পড়ে আসছি যে আইনের ব্যাখ্যাগুলো শুনলে আপনার জন্য বলা সহজ হবে। না, ধন্যবাদ। আইন সবসময় তার নিজের গতিতে চলে, এই কথাটা আমরা সবসময় শুনে আসছি। আইন সবার জন্য সমান, এটাও আমরা শুনে আসছি। তা আমার প্রশ্ন হলো, আমি যেটা বিবেচনা করি, আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে শুধুমাত্র বাংলাদেশের মৌলিক অধিকার এবং মানুষের ভোটের অধিকার হরণ করবার ফলে। অর্থাৎ অনেক কিছুর পরে এই 24 জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশে এসে একটি পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। এই নির্বাচন যখন আমরা করব, আমরা বারবার বলছি রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে, সংস্কার করতে হবে, আমরা সব কিছু ভালো করে একটা সুন্দর দেশ গড়তে চাই।
যদি আমরা তাই করতে চাই, তাহলে আমি যে সংসদ সদস্য নির্বাচন করতে চান, যিনি এমপি হতে চান, তার তো এই জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকেই তার তৈরি হওয়া উচিত ছিল যে আমার ঋণ মুক্ত হতে হবে, আমার লোন পরিশোধ করতে হবে, আমার এই ডকুমেন্টস প্রয়োজন হবে, সমস্ত জিনিসগুলো দিয়ে আমাকে তৈরি হতে হবে। তাহলে, কারণ আমরা জানি যে এই জাতি তখনই একটি বৈষম্যহীন একটি জাতিতে পরিণত হবে যখন আইন প্রণেতারা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা কাজ করবে। যদি একজন ঋণ খেলাপি, যেটা ব্যারিস্টার সাহেব বলছেন, আমার আইনজীবী ভাই বলেছেন, যেভাবে বলেছেন যে কোনো ধরনের ফাঁক ফোকর কেন আমরা রাখবো, আমি তো একজন আইন প্রণেতা হতে যাচ্ছি, অর্থাৎ আমাকে এখানে আগেই- আমি আপনাকে একটু থামাই জি যে এখানে তো ভোটারদের পুরো ক্ষমতাই আছে। আমরা যে আলোচনা করলাম এতক্ষণ, যাদের ক্ষেত্রে এই জাতীয় অভিযোগ আছে কিংবা আইনের ফাঁকফোকরে যারা নির্বাচনে প্রার্থী হয়ে যাচ্ছেন, তাদেরকে না করে দেওয়ার পুরো রাইটটা তো ভোটারদের কাছে রয়ে গেছে। তারা নির্বাচিত হয়ে আসতে পারবেন না যদি ভোটাররা না চায়, উনি যে দলেরই হোক বা স্বতন্ত্র হোক। আপনাকে ধন্যবাদ। এই জন্য আমাদের 17টা বছর অপেক্ষা করতে হয়েছে। এই শুধু ভোটাধিকারটা প্রয়োগ যাতে করতে পারে, স্বাধীনভাবে লোকজন করতে পারে। স্বাধীনভাবে যে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, এর জন্য 17টা বছর গুম, খুন, নির্যাতন অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে। এরপরে জনগণের সেই জায়গাটি তৈরি করবার জন্য আমাদের ভোটের একটা সুযোগ সৃষ্টি করতে হবে। এই সুযোগ করতে দিয়ে, এই সুযোগের ক্ষেত্র তৈরি করতে যেয়ে প্রার্থীদের বিষয়টি আমি যেটা বলছি, অন্য সব নির্বাচনের চেয়ে বর্তমানের এই 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনেক দিক থেকে আলাদা। কারণ এই নির্বাচনের একটি বড় অংশ তরুণ প্রজন্ম, যারা ওই 7-17 বোঝে না, যারা সঠিক যে বিষয়টি সেই বিষয়টিই তারা বোঝে। আমি বললে আমার কথা শুনবে তা না, তাদের নিজস্ব বুদ্ধিমত্তা আছে। যে কারণে আমি মনে করি যারা এমপি হতে চান তাদের এই ঋণ খেলাপির থেকে মুক্ত থাকতে হবে। মুক্ত থাকার মানে যে ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য তার প্রার্থিতা বৈধ হবে, এই ব্যাপারে তাদেরকে সচেতনতা দরকার। এবং এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং কোনোভাবেই নির্বাচন বিঘ্নিত হয় এই ধরনের কোনো কাজ কারোরই করা উচিত না। আমি আসবো আপনার সাথে আবার, তবেই এটা সম্ভব হবে। এবং আমি মনে করি যে একজন প্রার্থী যদি ঋণ খেলাপি মুক্ত না হন, তিনি জাতিকে, দেশকে কিভাবে দিবে? ঋণ হতে পারে, নিতে পারে, কিন্তু তার দিতে পরিশোধ করতে হবে, আবার সে ঋণ গ্রহণ করবে, আবার পরিশোধ করবে, এইভাবে আসবে। এই পার্সেন্টটা যাওয়ার পরে আপনার আরেকটা পয়েন্ট আছে, সেটা আমাকে আমি পরে আবার আসবো। এটা বেস্ট স্যার, আপনার কাছে আবার আসছি যে আরেকটা বিষয়, আমরা 3টা প্রসঙ্গ আপনি আসছিলেন, আপনার আলোচনাটাকে আমরা এইভাবে নিয়ে আসলাম যে প্রার্থীতা বাতিলের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল দ্বৈত নাগরিকত্ব। তো এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টাকে আপনি এক্সপ্লেন করে, কেন এইখানে এত প্রার্থিতা বাতিল কিংবা প্রশ্ন আসছে যে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, মানে একটু সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা লক্ষ্য করছি রিটার্নিং অফিসারদের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রেও। সেটা আপনার কেন এই অবস্থার সৃষ্টি হচ্ছে আপনার কাছে মনে হয়, কিংবা করণীয় কি ছিল? শুরুতেই ছিল কোনো দ্বৈত নাগরিক জি সংসদ নির্বাচন করতে পারবে না। যে বিদেশি নাগরিকত্ব নিয়েছে, জি, বাংলাদেশের আনুগত্য ত্যাগ করে অন্য দেশের আনুগত্য নিয়েছে, সে বাংলাদেশের ওয়েলফেয়ার অতটা করবে না। এইটা হলো বেসিক ধারণা। জি, এটা ছিল। আওয়ামী লীগ এসে এই সমস্ত আইন চেঞ্জ করে দিল, কারণ তাদের মন্ত্রিসভায় 6 জন ছিল ডুয়েল সিটিজেন, এমনকি বিচারপতি ছিল ডুয়েল সিটিজেন। তারা এসে এইটাকে সই করে দিল যে এটা কোনো বাধা হবে না। সেইটা এখন এসে দাঁড়িয়েছে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে কারো যদি দ্বৈত নাগরিকত্ব থাকে সেটা তার ডিক্লেয়ার করতে হবে ফর্মে। আমি যদি ফর্ম ফিল আপ করেছি এবং দ্বৈত নাগরিকত্ব সে কখন ত্যাগ করেছে সেটা থাকতে হবে। অর্থাৎ এখন প্রেজেন্ট পজিশনটা হলো যে কেউ যদি দ্বৈত নাগরিক থাকে সে সংসদ নির্বাচন করতে পারবে না, তার নাগরিকত্ব ত্যাগ করতে হবে। আপনারা নিউজ পেপারে দেখেছেন যে অনেকেই নাগরিকত্ব ত্যাগ করেছে এবং একজন প্রার্থী ডিসকোয়ালিফাই হয়েছে তার নাগরিকত্ব ত্যাগ করে নাই বলে। দিস ইজ দ্য কারেক্ট পজিশন, যে এই দেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশে যে আরামায়েশ করবে এবং কখনো কখনো মানি লন্ডারিংয়ে জড়িত হবে, সে আবার আইসা আইন প্রণীত হবে, এইটা গ্রহণযোগ্য নয়। কিন্তু 15th অ্যামেন্ডমেন্টে তো আমি আরেকটা প্রশ্ন আপনার সামনে উত্থাপন করতে চাই যে 15th অ্যামেন্ডমেন্টে এটাও বলা আছে যে 15th অ্যামেন্ডমেন্টটা এখনো বহাল আছে, এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়টা বাতিল হয়েছে, অন্য পুরোটা বাতিল হয় না। বলা হয়েছে নেক্সট পার্লামেন্ট উইল ডিসাইড। তো এখানে যদি 66-এর আমি যেটা বলছিলাম যে 2-এর ক
এবং 3 ফুটনোটে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করিলে অন্য ক্ষেত্রে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে, তো এখন যাদেরটা অ্যাকসেপ্ট করা হচ্ছে বলা হচ্ছে যে তারা বাংলাদেশের নাগরিক আছেন বিকজ অফ দে হ্যাভ দ্য এনআইডি ওর দ্য ভোটার লিস্টে তাদের নাম আছে, এবং ভোটার লিস্টে নাম না থাকলে তারা তো প্রার্থী হতে পারছেন না। সো বাংলাদেশের তারা নাগরিক আছেন। এবং লাস্ট যেটা আছে, এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না। মানে যাই লেখা থাকুক না কেন, এইটা যদি উনি আবার বাংলাদেশের নাগরিক হয়, আমি বলছি যে আওয়ামী লীগের আমলে যে পরিবর্তন আনা হয়েছিল সেটা তো এখনো কনস্টিটিউশনে রয়ে গেছে। না, অনেকে কিন্তু এটা ইন্টারপ্রেট করছেন। আমার মনে হয় এই ব্যাখ্যাটা সঠিক নয়, কারণ নির্বাচন কমিশন যে ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাটে এটা আসতো না, কারণ নির্বাচন কমিশন নিশ্চয়ই আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা নিয়ে তাদের ইন্টারপ্রিটেশন নিয়ে তারপর এটা। আপনি তো একটু আগে বললেন যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। সো আপনি আরপিওতে ফর্মে যা কিছুই আনেন না কেন, যদি এটা কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট করে দেন এটার তো ওটা তো আমি দেখলাম যে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে সেইটা পরিত্যাগ করে আবার বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে, এই হলো। তাহলে পরিত্যাগ করা অনেক যদি না, পরিত্যাগ করা এক জিনিস আর ডুয়েল সিটিজেন এক জিনিস। আচ্ছা, ডুয়েল যে আমি তো ডুয়েল সিটিজেন তো বলাই হচ্ছে যে ডুয়েল সিটিজেন, কারণটাই ডুয়েল সিটিজেন, ওইটাও থাকতে পারে এটাও থাকতে পারে। মানে এক এক দেশের এক এক, আপনি জানেন যে অনেক দেশে আছে যে ডুয়েল সিটিজেনশিপ তারা এলাওই করে না, এবং অনেক দেশে আছে যে এলাও করে। মানে বাংলাদেশের বাইরে আপনি টার্কির কথা বলেন, ইউএস এর কথা বলেন, লন্ডনের ইউকের কথা বলেন, এক এক দেশের কিন্তু এক এক আইন। তো এখানে বলা হচ্ছে আপনার বাংলাদেশের নাগরিক যদি উনি হন, তো উনি বাংলাদেশের নাগরিক হতে পারবেন কিনা ওইখানে হয়তো এক এক দেশের এক এক আইন আছে, বাট উনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে যান তাইলে উনি প্রার্থী হতে পারবেন। এই কথাই তো কনস্টিটিউশন তো তাই বলছে। না, ব্যাপারটা পরিষ্কার। ডুয়েল সিটিজেন মিন্স তার বাংলাদেশের সিটিজেনশিপ বহাল রেখে অন্য একটা দেশের নাগরিকত্ব নিছে, যে কোনো দেশে। জি, যে দেশের নাগরিকত্ব নিয়েছে সেই দেশের নাগরিকত্ব যদি বাতিল করে তাহলে ওই যে ডুয়েল সিটিজেন, তখন তো এটা থাকলো, বাংলাদেশ নাগরিকত্ব অটোমেটিক বহালই আছে, এটা তো পরিত্যাগ করে না। সে নতুন করে নেওয়ার কোশ্চেনটা আসে না, লেখাটা যেভাবে আসছে ব্যাখ্যাটা সেইভাবে না। সো কেউ মানে এখানে তাইলে আপনি কি মনে করছেন যে এই অস্পষ্টতার কারণেই আপনার রিটার্নিং কর্মকর্তারা ভিন্ন ভিন্ন অপিনিয়ন দিচ্ছেন এবং এটা নিয়ে এক ধরনের একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, এরকম কি আপনি মনে করেন? না, সেটা তো এবং এটা নির্বাচন কমিশনের এখানে কি আর একটু স্পষ্ট করে দেওয়া, এটা রিটার্নিং আমি তো কর্মকর্তাদের কাছে ফর্মটা দেখলাম, নির্বাচন কমিশনের তো একদম স্পষ্ট করা আছে আপনি ডুয়েল সিটিজেন ছিলেন কিনা, থাকলে কবে পরিত্যাগ করেছেন, তো এটা তো পরিষ্কার করা আছে। আচ্ছা, আমি আপনার কাছে অন্য বিষয়ে পড়ে আসবো। আমি জনাব ব্যারিস্টার আরমান হোসেন আইনজীবী, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কিংবা আপনার অপিনিয়নটা কি। আচ্ছা, আপনি যদি সংবিধানের অনুচ্ছেদ 66 পড়েন, প্লেন রিডিংয়ে যেটা আমি বলতে পারবো ক্লিয়ারলি, আপনার দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন করার কোনো সুযোগ নেই। আমাদের 15 অ্যামেন্ডমেন্টের পরে যে ইন্টারপ্রিটেশন নিয়ে কথা হচ্ছে, যে অনুচ্ছেদ নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি প্রথমটা দেখেন যে বলা হয়েছে যে আপনি যদি বিদেশি নাগরিকত্ব নিয়ে থাকেন সেটা আপনাকে ডিনাউন্স করতে হবে। মানে এইটা ফার্স্ট কন্ডিশন, আপনাকে ডিনাউন্স করতে হবে। এখন এমন সিচুয়েশন দাঁড়াতে পারে সেকেন্ড যে খ অনুচ্ছেদ, সেক্ষেত্রে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিকত্ব ডিনাউন্স করে এমন হতে পারে আপনি বিদেশি নাগরিকত্ব নিয়েছেন। তো যখন কোন দেশে এই আইনি আছে আপনি ডিনাউন্স করতে হবে। ইভেন আমেরিকাতেও এখন এইটার দিকেই যাচ্ছে, ট্রাম্প আসার পরে এদিকেই যাচ্ছে। তো ডিনাউন্স করে আপনি অন্য দেশের নাগরিকত্ব নিলেন, তো জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে যদি নির্বাচন করতে হয় সেক্ষেত্রে আপনি ওই দেশের নাগরিকত্ব তো ডিনাউন্স করলেনই, এর পাশাপাশি পুনরায় আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে, কারণ বাংলাদেশের নাগরিক না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন করার কোনো যোগ্যতা থাকবে না। তো এই বিষয়টা মূলত আসলে এইটাই মেসেজটা কনভে করছে বা ইন্টারপ্রিটেশনটা। এটা লাস্ট যে ক্লজটা আমি পড়ে শোনালাম, উপরে যাই থাকুক না কেন, মানে এইটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না যদি উনি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিয়া থাকেন। তাহলে আপনি নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে আপনার এই সিদ্ধান্তটা ক্লিয়ার করতে হবে যে আপনি এই লোককে নাগরিক করবেন কিনা, তার এনআইডি করবেন কিনা, তার পাসপোর্ট করবেন কিনা, বাংলাদেশি পাসপোর্ট,
সেই বিষয়টা তো চলে আসতে পারে। আমি মানে আপনাকে ব্যাখ্যা করি। জি। এই কারণেই মনে হচ্ছে যে এটা নিয়ে এক ধরনের একটা বিতর্কের এটা সৃষ্টি হয়েছে। এটা হতো দেখা গেল যে হচ্ছে যদি আমরা লিগ্যাল ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে দেখি, লিগ্যাল ইন্টারপ্রিটেশনের কিছু আপনার বাউন্ডারি আছে, কিছু আপনার প্রিন্সিপাল আছে। ওই প্রিন্সিপালে যদি আমরা 66 অনুচ্ছেদকে যদি পুরোপুরি পড়ি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, সেক্ষেত্রে এটা ক্লিয়ার। আপনি যদি শুধুমাত্র যদি ওই যে খ উপদফাটা পড়েন, সেক্ষেত্রে আপনার কনফিউশন হতে পারে। কিন্তু 66 এর ক, খ এবং 2 এর ক যখন দফাটা আমরা পড়বো, সেক্ষেত্রে প্লেন রিডিং এটা ক্লিয়ার যে আপনি দ্বৈত নাগরিকত্ব রেখে আপনি সংসদে নির্বাচন, জাতীয় সংসদে আরেকটা নির্বাচন প্রশ্ন করতে আপনাকে পারবেন। এখানে করি যে এখানেও আরেকটা বিষয় আছে যে দ্বৈত নাগরিকত্ব রেখে এটার একটা আপেক্ষিক বিষয় আছে যে আমি একটা নাগরিকত্ব ত্যাগ করে একটা দরখাস্ত দিয়ে দিলাম, সেই দরখাস্তটা 6 মাস, 1 বছর, 2 বছর লাগতে পারে এটা অ্যাকসেপ্ট করতে। তো একজন নির্বাচনে ফেল করলেন, উনি মনে করলেন যে আমি আর বাংলাদেশে থাকবো না, আবার ওই লেটারটা উইথড্র করে দিয়ে উনি আবার ওই দেশের নাগরিকত্বটা ফিরে পান। কারণ আনলেস অ্যান্ড আনটিল এটা ক্লিয়ার না হয়েছে যে ওনার নাগরিকত্ব উনি যে সারেন্ডার করছেন এটা অ্যাকসেপ্ট না হওয়া পর্যন্ত উনি আবার এটা রিটার্ন পেতে পারেন। লন্ডনের আইনে, ইউকের আইনে তাই আছে, সেটা আমি জানি। আমি আমি একটু যতটুকু জানি। এক্সপ্লেইন করি এই বিষয়টা এবার আপনাকে। আপনি দেখেন, যদি আমাদের নির্বাচনী হলফনামা বা নমিনেশন ফর্মে যেটা বলা হয়েছে, আপনার সেখানে আপনি দ্বৈত নাগরিকত্ব আছে কিনা এই ইনফরমেশন দেওয়ার পাশাপাশি আপনাকে দিতে হবে ইনফরমেশনটা যে আপনি কবে ওই দ্বৈত নাগরিকত্ব আপনি ডিনাউন্স করেছেন, অন্য দেশের নাগরিকত্ব আপনি কবে ডিনাউন্স করেছেন, সে তারিখটা আপনাকে দিতে হয়, সেই ইনফরমেশনটা আপনাকে But দিতে হয়। acceptance এর বিষয়টা নাই। এখন আমি একটু আসি, যেটা বাংলাদেশে হয়েছে, সিলেটে যেটা হয়েছে, সিলেট 1 আসনে এনসিপির প্রার্থী এহতেশাম হক, উনি ব্রিটেনের নাগরিক ছিলেন। আবার 3 আসনে বিএনপির প্রার্থী ছিলেন এম এ মালেক। তো সিলেটে যেটা হয়েছে, আপনার সংবিধান কিন্তু ক্লিয়ার, আরপিও কিন্তু ক্লিয়ার, আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিন্তু নির্বাচন করতে পারবেন না। সেখানে সিলেটের রিটার্নিং অফিসার একটা ফ্লেক্সিবল পজিশন নিয়েছেন, যেটা আইনের বাইরে। ফ্লেক্সিবল পজিশনটা কি নিয়েছেন, যে যদি কেউ ওই হোম অফিসে বা ব্রিটেন বা অন্য দেশের হোম অফিসে যদি সে নাগরিকত্ব বাতিলের জন্য যদি কোনো আবেদন করেন, সেই আবেদনপত্রটা যদি উনি সাবমিট করেন নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসারের কাছে, সেক্ষেত্রে তিনি অ্যালাউ করছেন, প্রার্থীতা অ্যালাউ করছেন। বাট তো এই জিনিসটা হয়েছে কি, আপনার ইনফরমেশনের জন্য বলি, এটা কিন্তু অতীতেও হয়েছে, আগের নির্বাচনগুলোতেও হয়েছে। উনি যে সারোয়ার সাহেব তো আলোচিত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং এখন সিলেটের ডিসির দায়িত্ব পালন করছেন। এটা অতীতেও কিন্তু হয়েছে যে স্লিপটা সাবমিট করলে ইট ইজ অ্যান এভিডেন্স যে আই হ্যাভ সারেন্ডার মাই সিটিজেনশিপ, বাট ইট ইজ এ লং প্রসেস টু অ্যাকসেপ্ট টু ডিনাউন্স, মানে রিজেক্ট ইট। এখন বিষয়টা হচ্ছে কি, এটার যে ইউজটা হচ্ছে অতীতেও হয়েছে, কিন্তু এটা ইলিগাল প্র্যাকটিস। আমরা যদি সংবিধান দেখি, আমরা যদি আরপিও দেখি, এই সুযোগটা নেই। কিন্তু এখন যেটা হচ্ছে, এই দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটি দেখাতে গিয়ে একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে। আপনার সিলেট 3 আসনে এম এ মালেককে যে গ্রাউন্ডে হচ্ছে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, যে উনি একটা ওই বাতিলের আবেদনের একটা স্লিপ দিয়েছেন, আর ওই 1 আসনের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে যে উনি স্লিপ দিতে পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিয়ার ডিসক্রিমিনেশন করা হচ্ছে। কারণ আপনি যখন এভিডেন্স তো আপনার লাগবে না, এই এভিডেন্সটা আপনি তো কিন্তু আইন time অ্যালাউ করে না। চাইতে পারেন, এই এভিডেন্স review করার পর্যন্ত সময় পর্যন্ত লাগে। আইন অ্যালাউ করে না। এখন প্র্যাকটিস কি হয়েছে, ইলিগাল প্র্যাকটিস দিয়ে আমি ফার্দার বা ভবিষ্যতের ইলিগাল প্র্যাকটিসকে আমি জাস্টিফাই করতে পারবো। আচ্ছা, আমি আপনার কাছে আসবো পরে অন্য প্রসঙ্গে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল হক, জি, আবারও আপনার কাছে 2 জন আইনজীবীর বক্তব্য শুনলাম। আমি 2 জন আইনজীবীর বক্তব্য শুনে আমিও শিখতেছি এবং আপনাদের মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি, আমার যেটা নিজস্ব একান্ত নিজের চিন্তা, যে আমি আবারও সেই কথাটি বলতে চাই যে পার্লামেন্ট মেম্বার কে হতে চান। আমি একজন প্রফেসর, আমি শিক্ষকতা করি, আমি কিন্তু আমার আরপিওতে আছে, আমি মনোনয়নপত্র দাখিল করতে পারবো না যতক্ষণ আমি আমার চাকরিতে আছি, এরকম বিধান আছে। কিন্তু আমার কথা হলো যে দ্বৈত নাগরিকত্ব থাকবে, আমি আবার বাংলাদেশের, আপনি যেটা একটু আগেই বললেন যে আমি এখানে নির্বাচন করব, আবার এখানকার সুবিধা বাদ দিয়ে চলে যাব, এই যে সুযোগটা, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার, সমস্ত বিষয়গুলো, অর্থাৎ রাজনীতিবিদ যারা বা যারা পার্লামেন্ট নির্বাচন করতে চায়, তাদের যে রাজনৈতিক দর্শন, তাদের যে ফিলোসফি, তারা দেশ, জাতি এবং এই দেশের মাটি মানুষের জন্য কি করতে চান, এই দেশে যদি তিনি স্থায়ীভাবে না থাকেন, তাহলে কি করবে? আমরা তো কিছুদিন আগে আমরা এখানে আসলে ওই অংশটার পক্ষ নিয়ে আমি একটা কথা বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশে যে পরিস্থিতি ছিল, অনেকে তো তার জীবন রক্ষার্থে নানা কারণে গিয়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, রাজনৈতিক নেতা যারা আক্ষরিক করতেই এখানে। সুতরাং এই সুযোগটা থেকে তাকে বঞ্চিত করাটা কি ঠিক হবে? না, আপনার কথার সাথে আমি একমত যে এটা পরিবেশ পরিস্থিতির কারণে অনেককে বাধ্য করা হয়েছে জীবন রক্ষার্থে।
বাধ্য হয়েছে, কিন্তু এই সুযোগও তো আছে যে সে তার নাগরিকত্ব ত্যাগ করে ত্যাগ এখন করে আসতে এসে পারে। নির্বাচন করতে, এই সেটাই। ডকুমেন্টস তো তাকে দিতে হবে। এইখানে যদি কেউ ফেল হয় তাহলে তো সেটা বৈধ হবে না। আমরা কিছুদিন আগে আমরা দেখলাম, এখনো জাতীয় আমরা সেই সুখ কাটিয়ে উঠতে পারিনি, অনেকে দল মত নির্বিশেষে আমাদের সদ্য প্রয়াত আবসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে বক্তব্যটা আমরা বারবার শুনেছি, দেশেই আমার ঠিকানা, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। একটা রাজনৈতিক নেতার এই যে রাজনৈতিক দর্শন, ফিলোসফি, দেশকে মানে দেশের মানুষের সেবা করার যে মনোবৃত্তি, এখান থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। এই ধরনের শিক্ষা নিয়ে দেশের মানে সকল ক্ষেত্রে আমাদের এই বিষয়টা করতে হবে। এটা ঠিক, আপনার কথা আমি মানে সর্বান্তকরণে সমর্থন করছি যে গত ফ্যাসিস্টের শাসন আমলটি পুরা 17টি বছর অনেকেই মানে গুম থেকে তার জীবন বাঁচানোর ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন রকম আশ্রয় প্রশ্রয় নিয়েছে, তারপরেও বিদেশে থাকলেও তার বিরুদ্ধে মানে বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছে, যে কারণে জুলাইয়ের একটা গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সেই বিপ্লবের যে আদর্শ, তার যে ডিমান্ড, তার যে চাহিদা, সেইটাকে সামনে সমুন্নত রেখে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করে এই দেশটিকে সুষ্ঠু একটি ধারায় আনতে হবে। এখানে যারাই নির্বাচন করতে চান, পার্লামেন্টে যে যে দলের যে যেখান থেকে নির্বাচন করতে চান, তাদের সকলকেই আইনের প্রতি, আমার দুইজন আইন বিশেষজ্ঞ আছেন, তাদের কথার সাথে আমি বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তাদেরকে সে দায়িত্ব পালনে ব্রতী হতে হবে এবং দেশ শাসনের, দেশ মাতৃকায়, দেশ মা মাটি মানুষের সেবার জন্য আত্ম উৎসর্গ করতে হবে। আমি আপনার কাছে আসবো একটু ব্যারিস্টার সারোয়ার, আপনার কাছ থেকে এখন শুনতে চাই যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে, সরকারের সামনে, প্রার্থীদের সামনে, দলগুলোর সামনে কিংবা দেশের জনগণের সামনে চ্যালেঞ্জগুলো কি এবং এগুলো আমরা কিভাবে ফেস করতে পারি? সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন করা, যেটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেখানে এই মুহূর্তের চ্যালেঞ্জগুলো কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। জি, যে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হলো লেভেল প্লেয়িং ফিল্ড। আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি যে একজন স্বতন্ত্র প্রার্থীকে অন্য একজন প্রার্থী ঘাড় ধাক্কা দিয়ে রিটার্নিং অফিসারের অফিস থেকে বের করে দিচ্ছে। তো সেই যে যাকে বের করে দেওয়া হলো, সেখানে যে একটা ক্রিমিনাল অফেন্স করা হলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমরা এখন পর্যন্ত দেখি নাই। তো রিটার্নিং অফিসারের সামনে যদি এই ব্যবস্থা হয়, তাহলে ভোট কেন্দ্রে কি হতে পারে? ভোট কেন্দ্রে যে এটা হবে না, যে আমার তার নিশ্চয়তা দরকার এবং বিশ্বাসটা দরকার মানুষের। গত 15 বছরে যে আওয়ামী পুলিশ, যে যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগ ক্যাডারকে পুলিশে ঢুকানো হয়েছে, গত 1.5 বছরে মিনিমাম 60,000 নতুন পুলিশ নেওয়া যেত। এই অন্তর্বর্তী সরকার কিছুই করে নাই। এই পুলিশ দিয়ে, এই পুলিশের একটা অংশ বসেই থাকবে এমন একটি নির্বাচন দেখাতে, যাতে পলাতক আওয়ামী লীগ একটা বয়ান সামনে আনতে পারে যে এর চেয়ে আগের নির্বাচন একই রকম হয়েছে। আরেকটা হলো যে একটা সাজানো কথা শুনছে, একটা সাজানো নির্বাচন হবে। একজন প্রফেসর দিলারা চৌধুরী তিনি ডাইরেক্ট বললেন একটা আলোচনায় যে একটা সাজানো নির্বাচন হচ্ছে। এইটা যদি হয় সেটা একটা ব্লান্ডার হবে। এই যে জীবনগুলো গেল, এই যে হাজার হাজার যে পঙ্গু চক্ষু নাই, তাদের উপর একটা ইনসাল্ট করা হবে না। কিন্তু জুলাই পরবর্তী পার্টিসিপেটরি, যা যে খুশি সে নির্বাচন করবে, জনগণ তার প্রতিনিধি চুজ করবে। এইখানে যদি সাজানোর দিকে যায়, সেইটা একটা ব্লান্ডার হবে, ব্লান্ডার টু দোজ পিপল, দে হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লাইফ। না, এখানে আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে জুলাই পরবর্তী মানুষের যে সেন্টিমেন্ট, দেশের সাধারণ জনগণের যে সেন্টিমেন্ট, এটা চাইলেই কি আপনার জুলাই পূর্ববর্তী যে সরকার ছিল, প্রশাসন ছিল, পুলিশ ছিল, তারা যেভাবে আচরণ করতে পারতো, এটা কি পারবে? আপনার কাছে কি মনে হয়? অনেকই পারে। একটা সেন্টারে কয়জন পুলিশ থাকে? 5 জন পুলিশ। তারা মানুষকেই তো এই প্রতিরোধটা গড়ে তুলবে, মানুষকেই তো নিশ্চয়তা দিতে হবে সাধারণ মানুষকে যে আমরা সুষ্ঠুভাবে এটা করব। সবসময় পারে না, পারে নাই। এমন উদাহরণ আমরা দেখছি যে এক গ্রামে যেয়ে বলেছে, তোমরা কি আমাকে ভোট দিবা? বলে হ্যাঁ ভোট দেবো। তাহলে সকালবেলা আসার দরকার নাই, ভোট কাউন্টেড। আমরা আগে যে রিমোট জায়গায় 42,000 ভোট কেন্দ্র, 42,000 ভোট কেন্দ্রে মানুষের ভিতরে এই স্বতঃস্ফূর্ততা থাকবে কিনা, আমি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যা আমার প্রতিনিধি আমি চুজ করব, সেইটা থাকবে কিনা, সেই পরিস্থিতি সরকারের দায়িত্ব হলো, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সেইটাকে এনশিওর করা। আপনি দেখেন যে এই নির্বাচন কমিশনের একটা অস্ত্র উদ্ধারই হয় নাই এখন পর্যন্ত। বলা হয়ে থাকে যে 15,000 না 20,000 অস্ত্র এখনো মানে বাইরে রয়ে গেছে।
সেই অস্ত্রগুলো কোথায়? এই এখনও তো খুনোগুলো চলছে, কালকে তো চিটাগং একটা খুন হয়েছে। তো এই খুনোগুলো, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একটা গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন হবে সেইটা একটা সংশয় থেকেই যাবে। তবে নির্বাচন হবে, সেই নির্বাচনটা যাতে সাজানো না হয়। এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাই এখন সরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন তাকে না বড় গলায় বলে নির্বাচন ঠেকাতে পারে এমন কোনো শক্তি কারো নাই, এই কথা বলছে। নির্বাচনটা হচ্ছে, তো এখন এই নির্বাচনটা মান কি হবে, নির্বাচনের মান কি হবে সেইটি দেখার অপেক্ষা আমরা থাকবো। জনাব আরমান হোসেন, আপনার কি মনে হয় এই মুহূর্তের চ্যালেঞ্জগুলো কি? আসন্ন নির্বাচন নিয়ে যদি দেখেন, লাস্ট 15 to 17 ইয়ার্সে বাংলাদেশে আক্ষরিক অর্থে কোনো নির্বাচন হয়নি। এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে, মানুষের ডেমোক্রেটিক রাইটটা প্র্যাকটিস করার একটা মানে আমি বলবো যে হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। তো এই সুযোগের ক্ষেত্রে কিছু আবার আমাদের অ্যাপারেন্ট চ্যালেঞ্জেস আছে, খুব বড় বড় চ্যালেঞ্জ যেগুলো, সেটা হচ্ছে যেটা আমার সম্মানিত সমালোচক বললেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে সবচেয়ে চ্যালেঞ্জিং যদি কোনো পজিশন থাকে, সবচেয়ে দুর্বল যদি কোনো পজিশন থাকে, সেটা হচ্ছে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতে পারে নাই। ফ্যাসিস্ট আমলে যে হচ্ছে ফ্যাসিস্ট এনাবলারদের যে নিয়োগ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, তাদেরকে সেখান থেকে রিমুভ করা যায় নাই, এবং নতুন করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের নিয়োগ কার্যক্রম চালাতে পারিনি। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে হচ্ছে দেশে কোনো চ্যালেঞ্জিং পজিশন আসলে, আন্দোলন হলে বা কোথাও, যেমন ধরেন আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে যে হত্যা করা হলো, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং ইন্টেলিজেন্সের একটা মানে আমি বলবো যে হচ্ছে সবচেয়ে ব্লাটান্ট ফেলিয়ার ছিল সেটা, এবং এটা মানে স্পষ্ট হয়ে গিয়েছে সবার কাছে যে আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করছে না। তো সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রপারলি তাদের রেসপন্সিবিলিটি মেনটেন করতে হবে, তাদের রেসপন্সিবিলি কাজ করতে হবে, এবং কনফিডেন্স সহকারে যেন এই নির্বাচনে কোনো পক্ষ এই নির্বাচনকে বানচাল করতে না পারে, ভোটে যেন কোনো প্রকার অনিয়ম হতে না পারে, সেক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে প্রশাসনের নিরপেক্ষতা। কারণ আমরা এই জুলাইয়ের পর থেকে প্রশাসনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটা পার্টিকুলার পজিশনে আছে, একটা পার্টিকুলার গভর্নমেন্ট, বাট এই যে প্রশাসন বর্তমানে আছে, আমলা থেকে শুরু করে বিভিন্ন এই প্রশাসনিক শ্রেণী, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের যে হচ্ছে পক্ষপাতমূলক আচরণ, তাদের যে পার্সিয়ালিটি, সেটা কিন্তু তারা প্রমাণ করেছেন। এবং রিসেন্টলি আপনি যদি দেখেন, তারেক রহমানের দেশে আসার পরে আমরা দেখেছি যে হচ্ছে প্রশাসন একদিকে হেলে পড়ছেন। তারা একরকমভাবে ধরেই নিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসছে, এবং সেটাকে কীভাবে ফ্যাসিলিটেট করা যায়, সেটাকে কীভাবে সুন্দরভাবে ডেলিভারি দেওয়া যায়, তাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়ে গিয়েছে, এবং তাদের আচরণে কিন্তু এটা স্পষ্ট। থার্ড যে বিষয়টা থাকবে আমাদের এই চ্যালেঞ্জটার মধ্যে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আচরণ। কারণ সুষ্ঠু নির্বাচন শুধু প্রশাসন উপহার দিতে পারবে না, সুষ্ঠু নির্বাচন আপনার আইন শৃঙ্খলা বাহিনী উপহার দিতে পারবে না, যদি না রাজনৈতিক দলের সে সদিচ্ছা থাকে। এখন যদি আপনি ভোট কেন্দ্র দখল করার সংস্কৃতি নিয়ে আসেন, আপনি যদি ভোটারদেরকে ভয় ভীতি দেখানোর সংস্কৃতি নিয়ে আসেন, অথবা ভোটের আগের রাতে ভোটারদের টাকা দিয়ে ইনফ্লুয়েন্স করার সংস্কৃতি নিয়ে আসেন, এরকম প্র্যাকটিস করেন, সে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে না, কেউই পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সম্ভব হবে না, প্রশাসনও সেটা করতে পারবে না। তো সেক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো এই সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা তাদের দায়িত্ব যেন একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়। এই দেশের মানুষ যে একটা ডেমোক্রেসি থেকে, ডেমোক্রেটিক রাইট থেকে যে 17 বছর বঞ্চিত ছিল, সেই রাইটটা যেন তারা ঠিকমতো এক্সারসাইজ করতে পারেন, সেটা ফ্যাসিলিটেট করার দায়িত্ব এই রাজনৈতিক দলগুলোর আছে। যদি এই তিনটি সম্মিলন ঠিকভাবে হয়, তাহলে আমরা আশা করতে পারি সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি অন্তর্বর্তীকালীন তার যে ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতি বা ভঙ্গুর প্রশাসনিক যে পদক্ষেপ, সেই মাধ্যমে যদি আগাতে থাকে, তাহলে আমরা সন্দিহান যে লেভেল প্লেইং ফিল্ড থাকছে না সামনে নির্বাচনে, এবং এই নির্বাচনকে বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সহ পতিত অনেক শক্তি তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবে, এবং সেক্ষেত্রে সরকারের হয়তো হারও হতে পারে। প্রফেসর ডক্টর ফজলুল হক, সুষ্ঠু নির্বাচন করার জন্য কি চ্যালেঞ্জ এবং কিভাবে এগুলো মোকাবেলা করবে সরকার? ধন্যবাদ। আমার দুজন সহ আলোচক বিস্তারিতই বলেছেন, তারপরেও আমি বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে বাংলাদেশে বর্তমানে, প্রত্যেকে ভয় ভীতির বাইরে গিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এই বিষয়টি নিশ্চিত করা খুবই জরুরি, এবং ভয়ভীতিহীনভাবে ভোটাররা তাদের ভোট যেন দিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, রাজনৈতিক দল সহ যারা বর্তমান আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি প্রার্থীকে মনের মধ্যে এই ধারণা নিতে হবে, বিশ্বাস নিতে হবে, আস্থার জায়গা তৈরি করতে হবে যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর হাজারো শহীদের রক্তের বিনিময়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এত ত্যাগের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা সুযোগ আসছে। এখানে আমরা কি পেলাম সেটা না ভেবে আমার জাতিকে আমি কি দিতে পারলাম, জাতিকে আমি কতটুকু নিরপেক্ষ করতে পারলাম, জাতিকে কিভাবে আমি নির্মাণ করতে পারলাম, সেই জায়গাটি সকলকে মিলে নিতে হবে। এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। আপনি 5ই আগস্টের আগের দিনের ঘটনা দেখেন, সারা বাংলাদেশের দিকে যদি তাকান,
দুইটি ভাগে বিভক্ত বাংলাদেশ। একদিকে ফ্যাসিস্ট শক্তি আর অপরদিকে অ্যান্টি ফ্যাসিস্ট, সবাই ফ্যাসিস্টের বিরুদ্ধে। কত ঐক্যের একটি বন্ধন। উদ্দেশ্য কি? এই দেশে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে এবং সকল ছাত্র জনতা, ক্ষেত মজুর, রিক্সাওয়ালা, ভ্যান চালক, আলু পটল বিক্রিওয়ালা, সকল স্তরের মানুষ ফ্যাসিস্টের এগেনস্টে তাদের অবস্থান। সেই যে মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা, জুলাইয়ের যে সেই মানে কাঙ্ক্ষিত আবেগ, সেই আবেগটিকে এবার জাতীয় নির্বাচনে প্রত্যেকটি নির্বাচনে যারা প্রার্থী তাদের নিজের চেয়ে সেই আবেগের প্রতি সম্মান দেখাতে হবে এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়েই এই দেশটিকে সংশোধন করতে হবে। আমরা খুব সংক্ষেপে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, আমার হাতে সব মিলে মাত্র 2 মিনিট সময় আছে। একটা কথা আমি শুধু বলতেই চাই, আরমান সাহেব খুব যথেষ্ট একটা কথা বলেছেন উনি, যে জনাব তারেক রহমান আসার পরে উনি যে উদ্ধৃতি দিয়েছে, আমি এই জায়গায় একটু বলতে চাই শুধু, সেটা হলো আপনি দেখুন বাংলাদেশে 71-এ যখন জাতি দিশেহারা, কোনো দিক নির্দেশনা ছিল না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতিকে আলোর দিশারি দিয়েছিলেন। ঠিক একইভাবে যখন বাকশাল একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশে নতুনভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল জিয়াউর রহমান, আবার রাষ্ট্র ক্ষমতায় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এসে তিনি রাষ্ট্রকে মুক্তির পথ দেখিয়েছিলেন। আবার যখন কিছু সংখ্যক দুষ্কৃতির কারণে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, তখন বেগম খালেদা জিয়া তিনি এসে এই জাতিকে আবার পুনরায় একত্রিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন এবং তার সেই বিষয়গুলো ধারাবাহিকতায় বর্তমানে জাতীয়তাবাদী শক্তি, বর্তমান তারুণ্যের প্রতীক বা বলেন নতুন বাংলাদেশ বলেন, আগামীর বাংলাদেশ বলেন, বাংলাদেশের বাংলাদেশ বলেন, এই বিষয়গুলো নিয়ে জনাব তারেক রহমান যদি কাজ করে তাহলে সেই দেশের জনগণ নিশ্চয়ই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখতেই পারে, সেটা আমরা আশা করি। কার মাধ্যমে হলো, কিভাবে হলো, তবে নির্বাচনের মাধ্যমে এসে জনগণের রায়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশিত বাংলাদেশটা তারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সময় আমাদের হাতে নেই, এই জন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু এটা সম্ভব হলো না। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যারিস্টার সারোয়ার, প্রফেসর ফজলুল হক এবং আরমান হোসেন, আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা শেষ করার আগে শুধু এইটুকুই বলি যে হাদি হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আজকে পুলিশ চার্জশিট দিয়েছে এবং 17 জনকে আসামি করা হয়েছে। এখানে ফয়সল সহ তার সহযোগী বাপ্পি এবং আরও যাদের নাম ইতিপূর্বে আসছে, ফয়সলের বাবা মা, তার বন্ধু বান্ধবী, এইরকম মোট 17 জনকে আসামি করে পুলিশ চার্জশিট দিয়েছে এবং খুব দ্রুততার সাথে পুলিশ চার্জশিট দিয়েছে। আমরা আশা করব শহীদ হাদি হত্যার এই বিচার দ্রুত সময়ে সম্পন্ন হবে এবং সঠিকভাবে এই বিচারটি হবে। যারা সত্যিকার অর্থে তাকে হত্যার সাথে জড়িত আছিল তাদের বিচার করবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তা দিবে। এই প্রত্যাশা নিয়েই আজকের এই আলোচনা অনুষ্ঠান শেষ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা অতিথিদের বক্তব্য শুনলেন, আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন এবং আমাদের সাথে থেকে এই পুরো আলোচনা অনুষ্ঠানটি শুনলেন। আবারও এই অনুষ্ঠানে আগামী দিনে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।